জাফরুল্লাহ ভাই তখন ওই বিলাপ চলে যায়, তো তার পরদিনই চলে যায়, কিন্তু মবিন ভাই রয়ে গেল, ডক্টর মবিন ওর সঙ্গে এসেছিল, উনি রয়ে গেল ওখানটায় এবং উনি ওই মেলাঘরে থাকতে থাকলো এবং হাসপাতাল যখন করা হবে ঠিক হলো, উনি এই হাসপাতাল সাইটে এসে থাকলো এবং এই পুরো হাসপাতালটা দেখাশোনা উনি করেছে, কনস্ট্রাকশনটা। আরেকটা কাজ আমরা করেছিলাম সেই সময়, এএমসি করে অর্গানাইজ করেছিলাম ওখানটায়। আমরা একটা নোটিশ দিয়েছিলাম যে যেখানে আছে, যেটা যেটা সাবসেক্টর আছে আমাদের সবাইকে, যে তোমাদের এখানে এএমসি করে যারা সোলজার আছে বিভিন্ন জায়গায় এসছে তো, রাইট, ওদেরকে কনসলিডেট করে আমাদের কাছে পাঠাও। তো আমি এদের মধ্যে আমরা অনেককে পেয়ে গেলাম, প্রায় 40 জনের মতো পেলাম। বেড টেডগুলি সব তৈরি হয়েছে? বেড টেডগুলো ওই যে ওই বেড দিয়েই সব তৈরি হয়ে গেল, বাঁশ বাঁশ দিয়ে, বাঁশের যেন চারটে করে কি সুন্দর করে একদম ওদের আলমারি, বিছানা, তারপরে কাবার্ড সব কিছু ওই ওই ইয়ে দিয়ে। আর টেন্ট পাওয়া গেল, বড় বড় টেন্ট আমরা পেলাম, কোথেকে যাই না, এগুলো দিয়ে বড় বড় ইয়ে করা হলো। আর সার্জিক্যাল ওয়ার্ড, মেডিকেল ওয়ার্ড, ইনফেকশাস ওয়ার্ড, অমুক ওয়ার্ড তমুক ওয়ার্ড যে যত আছে সব রকমের দিয়ে। আর ডাক্তার তো দরকার, ওই সময় আমাদের ডাক্তার ছিল মাত্র কয়েকজন। মবিন ভাই ছিল চিফ সার্জন বা হি ওয়াজ ইয়ে, জাফরুল্লাহ ভাই মাঝে মাঝে বিলাত থেকে আসতো, এসে আবার চলে যেত, নাজিম ছিল। আর এমনি ডাক্তার আরও দুজন ছিল, মন্তলি বলে জায়গা আমাদের একটা ইয়ের, আইনুদ্দিন সাহেবের ওখানে, ওখানে ছিল ফোরহান বলে একজন ফুল ডাক্তার। আর ফাইনালি এমবিবিএস কয়েকজন ছিল আমাদের সঙ্গে। আচ্ছা, আমার সঙ্গে ছিল শামসুদ্দিন, ও তো এমডি পাস করা, তো ও আমি না থাকলে ও ডাক্তারি করতো এই হাসপাতালে। আমরা দুজনেই হাসপাতালে গোড়ার দিকে ছিলাম। আর আরও ছিল আমাদের এই যে অন্যান্য বিভিন্ন সাবসেক্টরে রশিদ বলে একজন, এখন এখানে ওই কিডনি ফাউন্ডেশনে আছেন উনি। তারপরে আলী হাফিজ সেলিম। আর মেয়েরা আমি এই যে প্রথমে বেগম সুফিয়া কামালের 2 মেয়ে আসলো, আসার পরে শামসুদ্দিন আর ডালিয়া বলে এরা দুজন এসে জয়েন করলো আমাদের সঙ্গে। ডালিয়া নার্সিংয়ে ঢুকে গেল, তখন আমার ওয়াইফকে খবর দিলাম কলকাতায় চলে গেছিল, যদি তুমি চলে আসো ওদের সঙ্গে কাজ করবা। সেও চলে এলো। আপনি আপনার স্ত্রীকেও? হ্যাঁ, সেও নিজের ইচ্ছাতেই চলে এলো, কারণ সে কাজ করতে কলকাতায় বসে কি করবে, কিছু করার নাই। তো এখানে এরা 4 জন ছিল। তারপরে দ্বারকাবাগিতে যখন যাই আমরা, দ্বারকা টিলা, ওইখানে পদ্মা বলে আর একটা মেয়ে জয়েন করে আমাদের সঙ্গে। এই 5 জনই ছিল। তারপরে আমরা বিশ্রামগঞ্জে গেলাম 26 তারিখ রাত্রে, 26শে অগাস্ট রাত্রে আমরা ওখানে মুভ করি। মুভ করার পরে ওইখানে আমাদের ইমিডিয়েটলি 3-4 জন কয়েকটা মেয়ে আসলো। এই হাবিবুল আলম, বীর প্রতীক, ওর 2 বোন, রেশমা, আসমা এবং রেশমা এবং ওর বাবা, আর মিনুর রহমান, মিনু বিল্লা এ আসলো। এই করে আমাদের মেয়েদের একটা বিরাট টিম, 10 জনের মতো মেয়েদের টিম হয়ে গেল। আর নার্সিং টিম, ডাক্তারদের টিম তো আছেই একটা, 8 জন 10 জনের নার্সিং টিমে 10 জনের মতো হয়ে গেল। তো ইট বিকেম এ নাইস হসপিটাল। এরা রোগীদের সঙ্গে যে ট্রিটমেন্টের ব্যাপারটা, দিস শুড বি হাইলাইটেড, এরকম আমি বাংলাদেশে কোথাও দেখিনি। আচ্ছা, এই যে রোগীর সঙ্গে যে সম্পর্কটা, এইটা শুধুমাত্র নিজেদের ফ্যামিলির মধ্যে যে সম্পর্কটা হয়, ভাই বোনে, আত্মীয় স্বজনের মধ্যে পরস্পরের প্রতি গভীর ভালোবাসা, এইটা ওখানে আমি দেখেছি। আর একটা জিনিস আছে ওখানে মজার ব্যাপার ছিল হাসপাতালে, এটা বলা উচিত। এটা হচ্ছে যারা সার্জিক্যাল কেস, গুলি খাওয়া, এই আর্টিলারি শেল খাওয়া, হাত পা ভাঙা, এগুলো যে লোকগুলো আসতো, এরা কষ্ট করতো অনেক বেশি, কষ্ট পেত অনেক, কিন্তু দে আর হ্যাপি। যে ইকুইপমেন্ট আপনার কাছে যেগুলো ছিল ওই বেস হসপিটালে, ওয়াজ ইট সাফিসিয়েন্ট টু ট্রিট 100 পেশেন্টদেরকে ট্রিট করার জন্য? কি সাফিসিয়েন্ট ছিল সার্জিক্যাল পেশেন্ট করার জন্য? না, কিছু কিছু ছিল কোল্ড সার্জিক্যাল কেস আমরা করতে পারতাম, করেছি। আমাদের মধ্যে এই সার্জন ছিল যারা অনেক কাজ করেছে। ভারতের যে মেইন হসপিটালগুলি যেখান থেকে আপনারা ব্যাকআপ সাপোর্ট পেয়েছেন, ওদের সাথে আপনাদের যোগাযোগ বা ইন্টারাকশনটাকে? এক্সেলেন্ট লিঙ্ক আপ। যেমন ডক্টর রায়চৌধুরী, ওনাকে খবর দিলেই উনি ওনার একটা ভেসপা ছিল, ওইটা নিয়ে চলে আসতো আমার এখানে রুগী দেখার জন্য। আর আমার রুগী তো খারাপ হলে সোজা ওখানে পাঠিয়ে দিতাম। এরকম আমাদের পরস্পর লিঙ্ক আপ খুব ভালো ছিল। ওখানে একটা মুক্তিযোদ্ধাদের ওয়ার্ড ছিল একটা জিবি হসপিটালে, এখানে শুধু আমাদের পেশেন্ট রাখা হতো। আর সেক্টর 2 আসলে সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি হয়েছে। বহু জায়গায় আমাদের যুদ্ধ হতো, এই কোনাবন, শালদা নদী, বেলুনিয়া, এগুলো তো রোজ ফাইট হতো এখানে।
তারপরে তো সেক্টরের যুদ্ধ শুরু হয়ে গেল, অফেন্সিভ অপারেশন আমরা যেটা বলি যে সর্বত্র সবগুলি সেক্টর থেকে অফেন্সিভ অপারেশন, আমরা যে কনভেনশনাল ওয়ারটা শুরু হয়ে গেল। ইস্ট বেঙ্গল চলে গেল আপনার দায়িত্বে শালদা নদীর ওই জায়গাটা কুমিল্লা, সেখানে কিন্তু আপনার আবার একটা পোস্টিং হয় অ্যাজ আরএমও। যেই আরএমও হিসেবে আপনার পোস্টিং হয়েছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে টু ফোর্ট বেঙ্গল ইন ব্রাহ্মণবাড়িয়া ইন মার্চ 1971, আবার আপনার পোস্টিং হলো যুদ্ধের মাঠে ইস্ট বেঙ্গলে শালদা নদীতে। আমরা ওখানে কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনি যুদ্ধে ছিলেন, দুটো জিনিসই, যুদ্ধ প্লাস ট্রিটমেন্ট। এটা আমরা একটা ছোট্ট বিরতি পড়ে শেষ শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, এসে শুনবো আপনার তো পোস্টিং হয়ে গেল আরএমও যুদ্ধের মাঠে শালদা নদী। এখানে আমাদেরকে কিছু বলেন আপনার সেই ওয়ার এক্সপিরিয়েন্স প্লাস দ্য ওয়ে ইউ ট্রিটেড দ্য পেশেন্ট ওখানটা যারা যুদ্ধে আহত হয়েছিল, এবং সাবসিকুয়েন্টলি ব্যাটালিয়নের সাথে আপনারা মুভ করলেন টু চিটাগং। 22শে অক্টোবর খালেদ মোশাররফ ইনজুরি হয়ে যায়, কপালে একটা বিরাট শেল ঢুকে হি বিকেম ইনজিওর্ড এন্ড তাকে ইভোকুয়েট করা হয় বাইরে। কোথায় ইনজিওর্ডটা হলেন, কোন জায়গায় এটা? কসবায় কমলাসাগর বলে একটা ওপি আছে, আউটপোস্ট, ওইখানে। আর ক্যাপ্টেন সুজাত আলী ছিল ওখানটায়, এমপি, আওয়ামী লীগের এমপি। হি গট ইনজুরি ইন দ্য বেলি, আর খালেদের লাগলো কপালে লাগার পরে এখান থেকে ব্রেন ম্যাটার ছিটকে বেরিয়ে গেল বাইরে। তো এই ওনাকে নিয়ে ওখানে ইন্ডিয়ান যে ইয়েটা ছিল আগরতলায় 160 GH, ওদের ওখানে নিয়ে যাওয়া হলো। সে আর যুদ্ধের মাঠে আর ফিরতে পারেনি। ইনজুরি হওয়ার পরে এখানে কি হলো, তারপর শালদা নদীতে কি হলো? খালেদ ইনজুরি হওয়ার পরে তখন আমাদের সেক্টরে কিন্তু একটা হলো ঠিক বলা মুশকিল, কারণ একমাত্র সেক্টর 2-তে এই ব্যাটালিয়ন্স এবং সেক্টর ট্রুপস দুইটা একই লোকের আন্ডারে ছিল, খালেদ মোশাররফের আন্ডারে। অন্যান্য সেক্টরে কিন্তু ব্যাটালিয়নগুলো একজনের আন্ডারে গেছে আর সেক্টর ট্রুপস আরেকজনের আন্ডারে গেছে। এখানে কিন্তু খালেদের আন্ডারে সব কিছু ছিল। খালেদ ইনজুরি হওয়ার পরে কি হলো, কে ফোর্স বিকেম কিলো ফোর্স, ইট বিকেম এন ইন্ডিয়ান ইউনিট, ইন্ডিয়ান একটা ব্যাটেল গ্রুপ। এবং এখানে মাহারের একটা দুইটা ব্যাটালিয়ন, এটার কমান্ডার আসলো ব্রিগেডিয়ার আনন্দ স্বরূপ। সে কাউন্টার ইন্টেলিজেন্সে ছিল, সে ওখান থেকে এইটার মধ্যে সিও হয়ে আসলো। আন্ডার কমান্ডে চলে গেল ফোর্ট বেঙ্গল সহ 10 বেঙ্গল সহ। ফোর্ট বেঙ্গল 10 বেঙ্গলে দুটো এই গ্রুপের আন্ডার চলে গেল। এবং আমাদেরকে অ্যাডভান্স টু কন্ট্যাক্ট অর্ডার এসে গেল 2 তারিখে ডিসেম্বরের 2 বা 3 তারিখে। আচ্ছা, তো আমরা ওই বেলুনিয়া হয়ে সব রওনা দিলাম। বেলুনিয়াতে সেদিনে সব ব্যাটালিয়নরা একসাথে 10 বেঙ্গলের সঙ্গে দেখা হলো। ফোর্ট বেঙ্গল আমরাও ছিলাম। শালদা নদীতে যখন আসি, শালদা নদী আমাদের বিরাট এরিয়া, ওই চার্লি কোম্পানি, আলফা, বিরাট এরিয়া নিয়ে এটা ছিল। এই বেলায়েত মারা গেল আমার সামনেই প্রায়, সুবেদার বেলায়েত। শালদা নদীর যুদ্ধ হলো ওখানটায় আমাদের, যেখানে ইন্ডিয়ান কয়েকটা ব্যাটালিয়ান, তারপরে কি সব মিলিয়ে আর্টিলারি করে তো আমরা পাকিস্তানিদের সরাতে পারিনি শালদা নদী থেকে। এই বেলায়েত মিয়া খেপে গিয়ে এই জায়গাটা দখল করে ফেললো। পাকিস্তানে অনেক মারা গেছে ওখানটা, সোলজার ধরে যাই হোক। এই শালদা নদী গেল, ওখানে বেলায়েত মারা গেল তার পরের দিন। আমাদের এত বড় জায়গা হয়েছিল ওখানটায় যে আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব ছিল না। তখন ইন্ডিয়ান গুর্খা ব্যাটালিয়ন, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা কিছু এসে আমাদেরকে এই জায়গাগুলো ইয়ে করতো। গুর্খার 2জন মেজর এসেছিল ওই জায়গাটা দেখার জন্য, ওদেরকে দেখানোর জন্য এই বেলায়েত গিয়েছিল সামনে। ও গিয়ে ধানাই কি করতে মরে গেল শট। এটা কি ডিসেম্বর মাসে কয় তারিখে, যখন আপনারা ওই যে হাটাজারি হয়ে চিটাগং দিয়ে যাচ্ছিলেন? এটা 4 তারিখে আমরা ফেনীতে গিয়ে উঠলাম। 4 তারিখে বেলুনিয়া ক্রস করে ফেনীতে ঢুকলাম, 5, 6, আর হাটাজারিতে গিয়ে উঠলাম 7 তারিখে। আচ্ছা, ফার্স্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার কে ছিলেন? গফফার বীরুত্তম, রাইট। 2IC ছিল কবির, ফজলুল কবির, মেজর জেনারেল পরবর্তীকালে, রাইট। আর 4 জন অফিসার ছিল, জামিল মেজর জেনারেল হয়েছিল পরে, মুমতাজ, হাসমি, আর একজন কে ছিল যেন, এই 4 জন।
আর আমি আরএম হিসেবে আমি ছিলাম। হাটাজারিটা দখলে তো চলে আসলো আপনাদের, দে গেভ এ লিটল রেজিস্ট্যান্স, হ্যাঁ। আপনারা চিটাগং পৌঁছে গেলেন। এটা কয় তারিখ ছিল? ডিসেম্বরে? ডিসেম্বরের 15 তারিখেও আমরা হাটাজারিতে বসে আছি, আমাদের তো চিটাং যাওয়ার হয়নি, অর্ডার হয়নি। 16 তারিখে যখন শুনলাম যে সারেন্ডার হবে বা সারেন্ডার হচ্ছে, ইতিমধ্যে আগরতলা না, আমাদের হাসপাতালের কাজ কিচ্ছু নয়, কারণ সোলজাররা সব ভেতরে চলে গেছে, 3টে ব্যাটালিয়ন আলাদা হয়ে গেছে, সেক্টর ট্রুপ চলে গেছে, হাসপাতাল খালি। ওই কতগুলো মেয়ে পড়ে আছে যারা ওখানে ছিল। কিছু মেয়ে এসেছিল কলকাতা থেকে, রিফিউজি ক্যাম্পের কিছু মেয়ে ট্রেনিং করে তাদের আবার পোস্টিং দেওয়া হয়েছিল, 15টা মেয়ে ছিল। আর এছাড়া আমাদেরও কিছু মেয়ে ছিল, আগে কিছু মেয়ে চলে গেছিল কলকাতায়, কিছু মেয়ে ওখানে ছিল। মবিন ভাই ওই একটা সাদা একটা ইন্ডিয়ান জিপ, মবিন ভাই আর মোর্শেদ, ও আমাদের 4th ইয়ারের স্টুডেন্ট, এরা দুজনে একটা জিপ নিয়ে আমার পেছন ওই হাটাজারি এসে হাজির হয়, নাজিরহাট সে হাজির হয়। সেদিন রাত্রেবেলা আমাদের ওখানে ওরা ছিল, 16 তারিখ রাত্রেবেলা। 17 তারিখে আমি গপ্পরকে বললাম, স্যার আমি তাহলে যাই, আমি যাই, ইয়ে তো হয়ে গেছে, সারেন্ডার তো হয়ে গেছে। তখন বলতে চিটাং তো সারেন্ডার করে নাই, যাই হোক লেট কি গো যাও। তা ওই জিপে আমি, মোর্শেদ আর মবিন ভাই, আমরা 3জনে চিটাং দিকে রওনা দিলাম। অর্ধেক গিয়ে দেখি পাকিস্তানি সোলজার তখন হাঁটতে মার্চ করে ইয়ের দিকে যাচ্ছে, ক্যান্টনমেন্টের দিকে। তো আমরা যাই হোক চিটাং ভেতরে চলে গেলাম। মেডিকেল কলেজে গিয়ে নোবডি বিলিভ যে উই হ্যাভ কাম। তারপরে হাসপাতালে আমাদের পুরনো সিনিয়র ডাক্তার যে একটা ছিল, ডাক্তার আমাদের তো হাঁটু কাঁপছে, একটু আগে পাকিস্তানিরা ছিল, তো ওরা কীভাবে আসলাম। ওখানে প্রফেসর মান্নান ছিল, প্রফেসর নওয়াব আলী, এরা সব আমাদেরকে আবার খুব আদর টাদর করে ওপর নিয়ে বসালো, আমাদেরকে ফুল টুল দিল। সাডেনলি উই বিকেম হিরোজ। অ্যান্ড 16-17 ডিসেম্বরে আপনি দেখলেন যে আপনার সামনে চিটাগং একটা মুক্ত। আপনাকে এর বাইরে আমি একটা প্রশ্ন করবো। আপনার ছোট ভাই মেজর মঞ্জুর বীর প্রতীক প্রথম ওয়ার করছেন, একজন কমিশন অফিসার, যুদ্ধের মাঠে সে যুদ্ধে যখন যোগ দেয়, আপনি জানতেন না জানতেন না? যুদ্ধে এসে হাজির হলো যখন জানলাম যে এসছে তখন? হ্যাঁ, কলকাতা থেকে খবর নিয়ে ও উলফাত, এরা দুজনে, এই আমাদের ছোট ভাই উলফাত, ওরা 2 ফ্রেন্ড, ওরা এসে হাজির হলো আমার এখানে। এই মেজর মঞ্জুর তো হি ওয়াজ এ গ্যালেন্ট ওয়ারিয়ার। আপনার হি ওয়াজ পোস্টেড টু 30th বেঙ্গল রেজিমেন্ট, জেড ফোর্সে, আপনার সিলেটে গোয়াইনঘাটে। এবং গোয়াইনঘাটে বিরাট একটা যুদ্ধ, বাংলাদেশ সরকার তার বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত করে। অ্যান্ড আজকে আমাদের সামনে আপনি একজন বসা, আপনি একজন খেতাবপ্রাপ্ত বীর প্রতীক, এবং আপনার ভাই একজন বীর প্রতীক। খুব কম আছে বাংলাদেশ সেনাবাহিনীতে 2 brothers fighting the war and got the gallantry award. আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর আপনার সুস্থতা আমরা কামনা করি। আমরা জানি যে আপনি ইউ গট ইন ডায়ালিসিস উইথ এ কিডনি প্রবলেম। আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন মেজর আক্তারের কথা। মেজর আক্তার বীর প্রতীক, যুদ্ধের মাঠেও ছিলেন অত্যন্ত সাহসী। একজন ডাক্তারকে সম্মুখে যেতে হয় যুদ্ধের মাঠে। এমনও হয়েছে যুদ্ধের মাঠে যারা আহত হয়েছিলেন সম্মুখ সমরে, তাদেরকে সম্মুখ সমরের ওই জায়গায় গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করতে হয়েছিল, তাদেরকে সাহায্য করতে হয়েছিল এই ডাক্তাররাই, এই নার্সরাই, এই নার্সিং অ্যাসিস্ট্যান্টরা। তাদের একটা বিরাট একটা ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের সময়। এবং আমরা আমাদের ব্যাটালিয়নের, আমি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলাম, আমাদের যারা আহত হতো তাদেরকে আমরা এই হসপিটালগুলিতে পাঠাতাম ট্রিটমেন্টের জন্য। এবং তারা যখন সুস্থ হয়ে যখন ফেরত আসতো ব্যাটালিয়নে, আমরা শুনতাম তাদের কাছে যে আমাদের লোক, আমাদের ডাক্তার, আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা যে সার্ভিসগুলি দিয়েছিল, রিমার্কেবল সার্ভিস। পাশাপাশি তারা যুদ্ধ করেছে। দুটো বিশেষ রোল তাদেরকে পালন করতে হয়েছিল, সোলজার অ্যান্ড অ্যাজ এ ডক্টর সার্ভিং দ্য হিউম্যানিটি। শুধু সোলজারদেরই না, তারা বাইরেও আমাদের যারা বাঙালি, যারা আপনার রিফিউজি ক্যাম্পে ছিল, তারাও আসতো, তাদেরকেও এই ডাক্তার এরাই ট্রিটমেন্ট করত। আমরা সবসময় মেজর আক্তার এবং তার গ্রুপ যারা নাকি আমাদের জন্য এত কিছু করেছে,
সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। সে আমরা আবার আগামীতে আরেকজন বীর যোদ্ধাকে আপনাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।